আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? অনেকদিন পর আবার ক্লাস 10 এর একটা ক্লাস নিয়ে চলে আসলাম। বেসিক্যালি সবাই আমাকে শুনতে পারতেছেন কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এই সবকিছু আগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দেন, তারপরে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে ফেলবো আমরা। সো আমরা আসলে ক্লাস 10 এর যেহেতু আজকে ফার্স্ট কেমিস্ট্রি ক্লাস, সুতরাং কেমিস্ট্রির অনেক বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে যাতে কোনো সমস্যা না থাকে আপনাদের, আর সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে যে টপিক বা অথবা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টার নামটা হচ্ছে একটু কঠিন টাইপের, কেউ পড়তে চায় না, খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি, সিয়ামকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, তার পরবর্তীতে শায়রিন, তার পরবর্তীতে রহমান, এর পরবর্তীতে চোয়া, এর পরবর্তীতে আছে তাওহিদা খানম তেরিশা, নাকি এটা নামটা একটু মানে ভুল করলাম আমি। আচ্ছা ঠিক আছে, জিহাদ, এর পরবর্তীতে আব্দুল, নাফিস ইসলাম নাবিল, এর পরবর্তীতে আলভি, তার পরবর্তীতে প্রাপ্তি, এর পরবর্তীতে পায়েল, পরবর্তীতে মনিরা, পরবর্তীতে আবারও নাবিলকে দেখতে পাচ্ছি, মন্ডল, আনিকা, তারপর হচ্ছে জিহাদ হাসান, যারা যারা আমাকে সালাম দিচ্ছে, ওহি, নাবিল বা যারা যারা আনোয়ার, আমাকে যারাই সালাম দিচ্ছে, মনিরা ইসলাম, সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেহেতু ক্লাস 9-এ আপনাদের অনেকদিন ক্লাস নিয়েছি, সুতরাং আমাকে কি কেউ চিনেন আপনারা? এই জায়গার মধ্যে অনেক স্টুডেন্টেরই থাকার কথা, অনেকে দেখি নাম বলে দিয়েছে আসলে। ফারদিন ভাই, এক্স্যাক্টলি, হ্যাঁ, সুমাইয়া আক্তার, আপনার নামটা নিয়ে নিলাম উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে গুড ইভিনিং, গুড এখন নাইট হয়ে গেছে এলাকায়। তো এখন হচ্ছে গিয়ে আমি গ্রামে কিছুদিন আগে গিয়েছিলাম। সো রাত 7টা না, রাত সন্ধ্যা 6টার সময় মনে হয় ঘু ঘু অন্ধকার, কি মানে ভৌতিক একটা পরিবেশ, তাই না? সো গ্রামের ওইদিকে কিন্তু এখন মনে হয় মিড নাইট হয়ে গেছে, নাইট তো পার হয়ে গেছে মনে হয় সন্ধ্যা 6টার সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক ভালো আছে। আমি খুবই এক্সাইটেড আবার তোমাদের ক্লাস 10 এর ক্লাস নিতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে আপনাদের ক্লাসে ফিরতে পেরে, আপনাদের সাথে কথা বলতে পেরে। যাক, আলহামদুলিল্লাহ। সবাইকে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা এতটুকু ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটু হাসি টাসি লেগে গেছে, এই যে এসির কারণে। এসিটা একটু বেশি ঠান্ডা, ঝাপাঝাপি করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। কাউসার, এর পরবর্তীতে হচ্ছে নাফিস ইসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। যারা যারা চিনেন না আমি তাদেরকে বলে দেই, আমি হচ্ছে খুব ছোটখাটো একটা মানুষ, টুকটাক কেমিস্ট্রি পড়াই। আমার নাম হচ্ছে ফারদিন হিসান, FARDINIHASAN, এবং আমি টুকটাক কেমিস্ট্রি পড়াই। হ্যাঁ, সো এই আমার পরিচয়, আর আমার কোনো পরিচয় নাই তেমন কোনো। আসলে আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি থেকে মোটামুটি বলতে পারেন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি। এছাড়া যদি পরিচয় শুনতে চান, আর কি শুনবেন বলেন? আবার বাসা রংপুরে, আমি ঢাকায় কলেজে পড়াশোনা করছি, অনার্স করলাম ঢাকা থেকে। এই সবকিছু টুকটাক আর কি, কেমিস্ট্রি টেমিস্ট্রি পড়াই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে, আচ্ছা, সানাউল্লাহ বরিশাল থেকে, আচ্ছা ভেরি গুড। শুনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক মিস করছো ফাহিম, আমিও তোমাদেরকে অনেক মিস করছি ভাইয়া এবং আপু, যারা আছো। সাদিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তোমাদের কি অবস্থা? শুনো, আমি তোমাদেরকে একটা কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু হচ্ছে, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, তাই না? সো রসায়ন কিন্তু হচ্ছে রসের একটা জায়গা। সুতরাং রসের জিনিসপত্র আমরা কিন্তু একটু রসালো ভাবে পড়ার চেষ্টা করব। আমরা কখনো পেশান নিব না, এখনো অনেক সময় আছে আলহামদুলিল্লাহ আমাদের হাতে। সুতরাং আমি যেই জায়গাটা থেকে যতটুকু বুঝিয়ে দিব, যতটুকু পড়িয়ে দিব ইনশাল্লাহ, সেই জায়গাটা থেকে ইনশাল্লাহ ঠিক ততটুকুই পড়বেন এবং এক্স্যাক্টলি ততটুকু আপনার খাতার মধ্যে নোট করবেন। এবং আমি যতটুকু নোট করার পরবর্তীতে হোমওয়ার্ক সাবমিট করবেন, আমি যেইগুলো পড়াবো সেইগুলোই আপনাদের আসলে বেসিক্যালি হোমওয়ার্ক থাকবে। আপনাদের কাছে আমি একটা লাখ টাকার প্রশ্ন করতে চাই, সেই লাখ টাকার প্রশ্নটা শুনতে কি আপনারা প্রস্তুত? দেখি কে লাখ টাকার প্রশ্নের উত্তর দিতে পারে, বলেন তো। এই যে যেহেতু খনিজ সম্পদ এবং ধাতু অধাতুর একটা চ্যাপ্টার, আমি এই সম্পর্কিত একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। সেটা হচ্ছে, দেখেন তো, আমি এখানের মধ্যে একটা জিনিস আর্ট করছি, এটা কি? আচ্ছা, এটা আমার আর্ট খুবই বাজে। এটাকে আমি বললাম এটা হচ্ছে পাহাড়।
আচ্ছা, এটা যেহেতু পাহাড়, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। সেটা হচ্ছে সাদা মাটির পাহাড় কোথায় আছে? বাংলাদেশের কোথায় আছে বলেন? বলেন দেখি, বাংলাদেশের কোথায় সাদা মাটির পাহাড় আছে বলেন দেখি। পোলাপান লাখ টাকার প্রশ্নের উত্তর দিয়ে দাও। সাদা মাটির পাহাড় বাংলাদেশের কোথায় আছে বলো, বলো দেখি বাংলাদেশের কোথায় সাদা মাটির। আচ্ছা রাফসান, তোমার নামটা নিয়ে নিলাম বাবা, খুবই সুন্দর তোমার নাম। আচ্ছা যাক, মাউন্টেন পাহাড়, আচ্ছা ভেরি গুড, আমার চিত্রটা তাহলে হচ্ছে গিয়ে সুন্দর হয়েছে। ঠিক আছে, এই যে পাহাড়টা আমি আর্ট করছি, উপরে সাদা মাটি। দিনাজপুর, ভাইয়া আমি দিনাজপুর থেকে, ভেরি গুড। সাফিয়া বা কি সামথিং, আমি হচ্ছে রংপুর থেকে। বগুড়া, ভেরি গুড। ও বরগুনা, সিলেট, ভেরি গুড। সিলেটে ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছা, যাওয়া হয়নি। আয়ান, আচ্ছা রংপুরের দেখতেছি সায়েদ আদিদ, আমিও রংপুর থেকে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে ইরাত, তার পরবর্তীতে হচ্ছে পাপড় না কি নাম, সিলেট, সিলেট লাল, আরে লালমনিরহাট, আমার বাসা হচ্ছে লালমনিরহাটের কাকিনাতে, আসলে রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, এবং হচ্ছে কাকিনা হচ্ছে গ্রাম। কাকিনায় গিয়ে আমার নাম বললে ইনশাল্লাহ যে কোনো কেউ আমার বাসা দেখাইতে পারবে, এবং ঈদের সময় আমি বাসায় যাব, চলে আইসেন আমার বাসায়, দাওয়াত থাকলো আপনাদের সবার। আচ্ছা বিশ্বাস, আপনার নামটা নিব না এটা কি হতে পারে বলো? তোমার নামটা নিয়ে নিলাম। দুর্গাপুর নেত্রকোনা থেকে, ভেরি গুড। তারপর জাহিদ হাসান, এর পরবর্তীতে হচ্ছে ইফতাস নেত্রকোনা থেকে, তারপর হচ্ছে দুর্গাপুর থেকে, কুড়িগ্রাম। আচ্ছা কুড়িগ্রাম, আমি বাসায় যাওয়ার সময় এবার কুড়িগ্রাম এক্সপ্রেসে বাসায় গেছি মনে হয়, না না ঢাকায় আসার সময় এবার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে চলে আসছি। নেত্রকোনা, বিজয়পুর, আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেত্রকোনা বিজয়পুর, ঠিক আছে। দেখি এবার এই যে এইটা প্রশ্নের উত্তরটা কি ছিল, আমি একটু আগে যে প্রশ্নটা করছি, সাদা মাটির পাহাড়। সাদা মাটির পাহাড়টা আছে আমার নামের সাথে রিলেটেড। আমার নামটা কি জানেন? আমার নাম যেমন ফারদিন ইহসান, আর একটু যদি রিলেটেড করি, ফারদিন ইহসান জয় আমার নাম, ঠিক আছে। সুতরাং এই জায়গার মধ্যে দেখেন, এইটা জয়ের সাথে যদি আমরা আর একটু কিছু যুক্ত করি, সেটা হয়ে যায় বিজয়। এখন মনে রাখবেন, বিজয়পুরে আসলে সাদা মাটির পাহাড় দেখা যায়। এটা একটা এমসিকিউ আপনাদের বিগত বছরগুলোতে আসা অন্যতম একটা এমসিকিউ, যে সাদা মাটির পাহাড়। আমার মনে হচ্ছে আমি মনে হয় সমাজ পড়াচ্ছি, আসলে সমাজ না, এটা হচ্ছে কেমিস্ট্রির একটা পার্ট, যে আসলে সাদা মাটির পাহাড় আসলে কোথায় অবস্থিত। ঠিক আছে, খুবই ভালো প্রশ্নের উত্তর দিয়েছেন আপনারা, ভেরি গুড, আপনাদের সবার জন্য তালি। এখন আমরা আস্তে আস্তে পড়াশোনার ভিতরে প্রবেশ করব। পড়াশোনার ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলে নেওয়া খুবই প্রয়োজন। আপনারা তো আসলে পর্যায় সারণী পড়াশোনা করছেন, হ্যাঁ, যারা যারা আগে ক্লাস করছেন, আমি সবাইকে এই কনসেপ্ট গুলো অনেক আগে থেকে দিয়েছি, গত বছরও দিয়েছি, এই বছরও দিচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন আমরা মোট পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কতটি, এটা বলেন তো আগে। রাজবাড়ী, আচ্ছা ঠিক আছে, আপনার নাম নিলাম সাবিহা। বলেন, আমরা এখন পড়াশোনার মাঝখানে চলে যাই। এখন হচ্ছে কি একটা সমস্যা, সেটা হচ্ছে যে এত এত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, যে আসলে আমি যদি নাম নেওয়া শুরু করি তাহলে কিন্তু একদম আসলে রমিয়া, সোমিয়া, বিজয়, জয়, তাসপিয়া, মিম, জিম, এরকম করে নাম নিতে নিতে কিন্তু আজকে সময় পার হয়ে যাবে, তাই না বলো তো? সুতরাং আমরা নাম নেওয়ার পাশাপাশি কেমিস্ট্রি সম্পর্কিত কিছু পড়াশোনা করে থাকি। নরসিংদী, বিজয়পুর কোথায়? নরসিংদীতে আমি জানি না আসলে। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে বেসিক একটু ছোট্ট বেসিক পার্ট সম্পর্কে পড়াশোনা করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে এই পার্টগুলো লিখে দিব, একটু সুন্দর করে লিখে দিবেন, যে পর্যায় সারণীতে টোটাল মৌলের সংখ্যা কতটা বলতো? টোটাল মৌলের সংখ্যা হচ্ছে 118টা। আমি আবারও রিপিট করতেছি, 118টা মৌল। এখন এই 118টা মৌল কারা কারা ভালো করে বুঝছেন? 118টা মৌল আসলে কারা কারা, ঠিক আছে। যে কারা বলতে এরা কি আসলে ধাতু নাকি অধাতু নাকি মানে মৃৎক্ষার ধাতু, কিরকম আসলে মৌল? এই যে দেখেন, আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি, 118টা মৌলকে 3টা স্টেপে ভাগ করবেন। এই যে দেখেন, এই জায়গার মধ্যে দেখেন, প্রথমে মনে রাখবেন 118টা মৌলের মধ্যে আছে ধাতু, আমার মতো করে সুন্দর করে লিখে নিবেন। 118টা মৌলের মধ্যে আছে অপধাতু। কি বললাম? অপধাতু। অপধাতু কারা? যারা ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে, তারাই হচ্ছে অপধাতু। কথা বুঝতে পারছেন? সেম ভাবে আরেকটা পার্টের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে
অধাতু, এই তিনটা পার্টে ভাগ করা হয়। মৌলের এই যে পর্যায় সারণীতে 118টা মৌলের মধ্যে সবসময় মনে রাখবেন 94 অথবা 94 সংখ্যক মৌল হচ্ছে ধাতু এবং অপধাতু হচ্ছে কয়টা? অপধাতুর সংখ্যা হচ্ছে 6টা এবং অধাতুর সংখ্যা কয়টা? আপনি বলেন এই জায়গার মধ্যে টোটাল নাম্বার যদি 118টা হয়, এখানে 6টা, এখানে 94টা, টোটাল হয়ে গেল 100টা। তাহলে এই জায়গাটার মধ্যে অধাতু কয়টা অবশিষ্ট থাকে বলেন তো? অধাতু অবশিষ্ট কয়টা থাকে? আপনার কাছে লাখ টাকার প্রশ্ন না, এটা লাখ টাকার না, এটা 1000 টাকার প্রশ্ন। দুইটা বিয়োগ করলে আমরা অধাতুর সংখ্যাটা পেয়ে যাব না? দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা অধাতুর সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, নাম নেন প্লিজ। সামিয়া আক্তার নাফিজা, তুমি পেয়ে গেলা তোমার নাম। নাম নিতে 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 অবস্থা খারাপ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তাহমিদ জামান, তাড়াতাড়ি আজকের ফার্স্ট কেমিস্ট্রি ক্লাসে জয়েন করে ফেলেন, আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখেন অধাতু বা অপধাতুর নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশে সুন্দর মতো একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, স্টার চিহ্ন দিয়ে রাখেন। এইগুলো বইয়ের মধ্যে কিন্তু কোথায় গুছানো আকারে লেখা নাই, আমি গুছাই দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখেন সবসময় মনে রাখবেন অধাতুর নামগুলো একটু মনে রাখা মুশকিল। ধরেন আমাকে আমাকে আসলে আপনার বাসায় আপনারা হচ্ছে এই যে দেখেন বনি বা বনি, BANI বনি, আরে সেরা, রহিম উত্তর দিয়ে দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বনি সে আমাকে তার বাসায় দাওয়াত দিয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ চান আমাকে আপনার বাসায় দাওয়াত দিতে? ধরেন আমাকে আপনার বাসায় দাওয়াত দিছেন, এখন ভাবছেন ভাইয়াকে এমনি এমনি ডাকছি, ভাইয়া আমার বাসায় ঘুরতে আইসেন। আমি এটা সিরিয়াসলি নিছি, টেক ইট পার্সোনালি। ঠিক আছে, এখন দেখেন আপনি তো রান্না বান্না কোনো কিছু করেন নাই, ভাবছেন ভাইয়ারে ডাকছি এমনিতেই ভাইয়া আসবে, রান্না বান্না করার কোনো কিছু দরকার নেই, এমনিতে ভাইয়া আসবে, কোনো সমস্যা নেই। কি বাবা সিয়াম, এই যে নাম নিয়ে নিছি, ধরেন হচ্ছে গিয়ে এখন আমি হুট করে বিকালবেলা অনেক কিছু খাবার দাবার নিয়ে গেছি, ধরেন মিষ্টি নিছি, রসমঞ্জরি নিছি, তারপর ফল নিছি, অনেক কিছু নিছি, নেয়ার পরবর্তীতে আপনার বাসায় গেলাম, আপনি দেখে স্যারকে তো আমি ডাকছিলাম রে, স্যার এটা সত্যি সত্যি চলে আসছে। আচ্ছা জি স্যার আসেন, স্যারকে ডাকলেন, কি বলছেন? ও আচ্ছা স্যার আসছেন, জি স্যার আসেন। আসার পরবর্তীতে করলেনটা কি আপনি? যে স্যারকে বসতে দিব, মন আমার ভাঙ্গা, আমি স্যারকে এখন চেয়ারে বসতে দিব না, টুলে বসতে দিব, স্যারকে ভাঙ্গা টুলে বসতে দিব, যাতে ভাঙ্গা টুল থেকে পরে একেবারে স্যারের কোমরটা যায় ভাঙ্গে এবং স্যার যে খাবার দাবার নিয়ে আসছে সেগুলো আমার বাসার মধ্যে থেকে গেল এবং স্যার চলে গেল হসপিটালে, আমার রান্না বান্না জিনিসপত্র সব বেঁচে গেল। তার মানে জিনিসটা কিরকম হলো? জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, ভালো করে বুঝেন। আরে সেরা সেরা সেরা। তার মানে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি কিভাবে? এই যে দেখেন, জি স্যার, জি স্যার, জি স্যার আসেন, কি করবেন? সাবধানে যদি টুলে না বসেন তাহলে কমর শেষ। সাবধানে কোথায় বসবেন? মন খারাপ, চেয়ারে আর কি বসতে দিবেন, টুলে বসেন। এই যে দেখো জি স্যারতে দেখো, ভালো করে লক্ষ্য করো, জি জিই জার্মেনিয়াম লিখে নিতে পারো, স্যার SI সিলিকন, আসেন AS আর্সেনিক, সাবধানে SB অ্যান্টিমনি, এটার নাম কিন্তু খালামনি না, এটার নাম এন্টিমনি। কি এটার নাম? এন্টিমনি। এটার নাম আবার মনে করেন না খালামনি। ঠিক আছে, টুলে মানে হচ্ছে TE টেলুরিয়াম। ঠিক আছে, বসেন হচ্ছে B বোরন। ঠিক আছে, কথা কি আমার বুঝতে পারছেন? আমার কথা বোঝা গেছে? এইগুলো কিন্তু আমরা অনেক মজায় মজায় পড়বো, ঠিক আছে, বাট ইন ক্লাসের পড়া ইনশাল্লাহ ইন ক্লাসেই শেষ করব, কেমন? আচ্ছা, সাবধানে টুলে বসেন। এই যে নামগুলো, এই যে দেখেন, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, তার পরবর্তীতে হচ্ছে অ্যান্টিমনি, তার পরবর্তীতে টেলুরিয়াম, তার পরবর্তীতে বোরন। এখন পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটা আসলে অপধাতু, তখনই কিন্তু এইগুলোর নাম একদম ঝাঁপায় পড়তে হবে। ঠিক আছে, ঝাঁপ দিয়ে পড়ে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আসেন অধাতুর ক্ষেত্রে একটু কঠিন, কিন্তু আমি অনেক সহজ ভাবে পড়াই দিব ইনশাল্লাহ। দেখেন অধাতুগুলোকে আবার নাকি 3 ভাগে ভাগ করা যায়। দেখেন মুশকিল, কয় ভাগে? 3 ভাগে। অধাতুগুলোকে বলা হয় স্বাভাবিকভাবে
কঠিন অধাতু, আমি আবার রিপিট করতেছি, কঠিন, আর একটাকে বলা হয় তরল, তরল অধাতু, আর একটাকে অধাতুকে বলা হয় গ্যাসীয় অথবা গ্যাস অধাতু, গ্যাসীয় অথবা গ্যাস অধাতু। তার মানে অধাতুর গুলোর মধ্যে অনেক শক্তি, শক্তপোক্ত অনেক হইতে পারে, ঠিক আছে। লামিন, তোমার নাম কি লামিন? আমার চোখ বুঝছো, আমি আমার বয়স হয়ে গেছে অনেক, চোখে অনেক কম দেখি বুঝছো, আমার এখান থেকে স্ক্রিনটা বেশ দূরে, যেখানে তোমাদের নাম পড়তে হয়। এখন তো চশমা ছাড়া হচ্ছে গিয়ে তোমার আমার সামনে যে একটা ক্যামেরা আছে সেটাই তো বুঝতে পারতেছি না, চশমা দিয়ে তোমার নামটা একটু একটু বোঝা যায়, ঠিক আছে। এই যে আরে দত্ত তো সুন্দর উত্তর দিছে। দেখেন কঠিন অধাতুগুলোর নাম মনে রাখার উপায় আমি ক্লাস 9-এ যারা যারা ক্লাস করছেন তাদেরকে আমি শিখিয়েছিলাম। যেহেতু এখন নতুন ক্লাস 10, আমি আবারও প্রথম ক্লাসে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন শুনেন, আপনারা একদিন চিন্তা করেন বন্ধু সহ যেহেতু কক্সবাজারের নতুন ট্রেন ছাড়ছে, ট্রেনে করে গান বলতে বলতে, গান বলতে বলতে এবং নাচতে নাচতে একদম গেলেন কক্সবাজারে। মনের খুশি, কি যে আনন্দ। কতজন বন্ধু? 8-10 জন বন্ধু মিলে কক্সবাজারে গেছেন, 3 দিন 2 রাত থাকবেন, এরকম আসলে ব্যাপার স্যাপার ছিল। যাওয়ার পরবর্তীতে শুনলেন আপনার বাসা থেকে বাবা ফোন দিল, আপনি কিন্তু বাসার মধ্যে জানান নাই আপনি কক্সবাজারে যাচ্ছেন। সো বাসায় কিভাবে জানি আপনার আব্বু আম্মু যাই না গেছে আপনি আসলে কক্সবাজারে গেছেন। বাসা থেকে ফোন আসছে, এই তুমি কোথায়? আম্মু আমি তো প্রাইভেট পড়তে আসছি। এই আমি শুনলাম তুমি নাকি কক্সবাজারে, তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে চলে আসো। কক্সবাজার থেকে তুমি ধরো নামছো মাত্র, মনটা হয়ে গেল খারাপ। বলো তোমার হাতে সময় আছে আর 5 মিনিট, 5 মিনিটের মধ্যে নেক্সট একটা ট্রেন ধরবা, এই 5 মিনিটের মধ্যে নেক্সট ট্রেন ধরবা। তাহলে এখন তুমি কি করবা? কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে সব থেকে বেশি কোন কাজটা করবা বলো? এখন অনেকে বলবে এটা তো অনেক ভাবার বিষয়, কক্সবাজারে গিয়ে আমি 5 মিনিট যদি আমার কাছে সময় দেয়া হয় তাহলে সেইগুলো আসলে আমি কি করব? আসলে অপধাতু কি বুঝাই দিচ্ছি, কি করব কি করব কি করব কি করব। এই যে দেখেন, আপনারা নিজেরাই জানেন কি করবেন, বুঝতে পারছেন? আপনারা অনেক বেশি সেলফি তুলবেন, ব্যাকফি তুলবেন, বুঝতে পারছো? রাকিব হাসান, বুঝতে পারছো? তার মানে অনেক বেশি কি তুলবা? অনেক বেশি ছবি তুলবা, তাই না? তার মানে একটা ছবি তুলবা, কক্সবাজারে গেছো কি একটা ছবি তুলতে না, টুলেট, হ্যাঁ টুলে টি হচ্ছে টেলুরিয়াম। আচ্ছা না, অনেক বেশি ছবি তুলবা। তাহলে ছবিকে ইংরেজি দিয়ে তুমি কি বলতে পারো? পিক বলতে পারো না? পিক, এ দোস্ত তোর পিক গুলা দে তো, মেসেঞ্জারে তো সবসময় লেখো না পিক গুলো দে। তাহলে পিকের একটা পিক না অনেকগুলা পিক, অনেকগুলা পিক, তাই আমরা এটাকে বলবো পিক্স। কি বললাম? পিক্স। পিতে ফসফরাস, আইতে আয়োডিন, সিতে কার্বন, এসতে হচ্ছে সালফার, ঠিক আছে। এখন কোথায় তুলছে বলে না? লুক এট দা, এই যে এট, কোথায়? সি, লুক এট পিক্স এট সি। সি মানে কি? ওই যে সমুদ্র সৈকত। এই যে দেখেন, পিতে হচ্ছে ফসফরাস, পিতে হচ্ছে ফসফরাস, আইতে হচ্ছে আয়োডিন, সিতে হচ্ছে কার্বন, এসতে হচ্ছে সালফার, এতে হচ্ছে অ্যাস্টাটিন। এটা আবার কারো বাসার ঢেউটিন না বাবা, এটা এটি মানে হচ্ছে কারো বাসার ঢেউটিন না, এটিতে হচ্ছে অ্যাস্টাটিন, বুঝতে পারছেন আমার কথা? এসিতে হচ্ছে সেলেনিয়াম। এসি মানে কি? এসি মানে হচ্ছে সেলেনিয়াম। স্ক্রিন আটকায় যায়, প্লিজ সলভ করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, স্ক্রিন আটকানোটা একটু সলভ করার চেষ্টা করতেছি। তার মানে এখানে দেখেন কঠিন গুলোর নাম জানলাম। এখানে অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করতেছিল ভাইয়া অপধাতু কারা। দেখেন কিছু কিছু মৌল আছে যারা ধাতু এবং অধাতু উভয়ের মাঝামাঝি ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ কখনো কখনো ধাতু, কিছুটা বৈশিষ্ট্য ধাতুর, কিছুটা বৈশিষ্ট্য অধাতুর, দুইটা একসাথে মিলে এক ধরনের মৌল তৈরি হয়, সেটাকে বলবো আমরা অপধাতু। যেমন অপধাতুর আমার কাছে খুব ভালো কিছু উদাহরণ আছে। চিন্তা করবেন, ধরেন আপনারা 3 জন ফ্রেন্ড, 3 জন খুবই ভালো ফ্রেন্ড। এই মাঝখানের যে ফ্রেন্ডটা আছে সে আপনার কাছে আসলো, এসে বললো এ কি খারাপ বন্ধু, তুই জানিস না তোর নামে কত কিছু বলে। এ তোমারে বলতেছে, বন্ধু তুই জানিস না এ তোর নামে কি যে খারাপ কথা বলতেছে, এত খারাপ। তুমি বললো ও আচ্ছা এ এত খারাপ, আসলে মনে হয় খারাপ। এ আবার এর কাছে গেল, যার পর বললো আরে বন্ধু জানিস না এই ব্যক্তি যে তোর নামে কি খারাপ কথা বলছে, একদম উল্টায় ফেলছে। বলছে ও আচ্ছা এ কি খারাপ কথা বলছে, মনে হয় আসলেই খারাপ। এটা দেখেন মাঝখানের জন কি করলো? প্যাঁচ লাগাই দিল, এর কাছেও ভালো সাজলো, এর কাছেও ভালো সাজলো।
তার মানে এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, মাঝখানের যে ব্যক্তিটা দুইজনের মাঝখানে প্যাচ লাগাই দিল, দুইজনের মাঝামাঝি বৈশিষ্ট্য বহন করলো, এইগুলোকে বলি আমরা কি? অপধাতু। অপধাতু মানে কি? কিছুটা ধাতু কিছুটা অধাতু, মাঝামাঝি যদি বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে সেইটাকে বললো, সেটাকে আমরা কি বলবো বলো তো? সেটাকে আমরা বলবো অপধাতু। আচ্ছা, স্কিন নিয়ে কি সবারই সমস্যা হচ্ছে? আচ্ছা, আগের স্ক্রিনটা দিয়ে কথা বলবো, এই যে আগের স্ক্রিনটা, সমস্যা নাই, আমি স্ক্রিনশট তুলতে সময় দিব। এখন দেখেন এই অপধাতু হচ্ছে কিছুটা ধাতু কিছুটা অপধাতু, অধাতু দুইটার মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তরল অধাতু, আল্লাহ দুনিয়াতে কঠিন ধাতুর সংখ্যা হচ্ছে টোটাল 6টা। এই যে 6টা দেখেন আমি নাম লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। তরল অধাতুর সংখ্যা হচ্ছে 1টা। আল্লাহ দুনিয়াতে তরল অধাতুর সংখ্যা স্বাভাবিক অবস্থায় 1টা, সেটার নাম হচ্ছে ব্রোমিন অথবা Br2। কি বললাম? ব্রোমিন অথবা হচ্ছে Br2। এখন গ্যাস কোনগুলো? গ্যাসগুলো এমনি মনে রাখবো, ফ্লোরিন, ক্লোরিন, তারপর হচ্ছে গিয়ে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। গ্যাসের সংখ্যা হচ্ছে টোটাল 11টা। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, কিছুক্ষণ পর পর হচ্ছে স্ক্রিনটা বেজে যাচ্ছে, এটা নিজেরই খারাপ লাগতেছে শুনে। টেকনিক্যাল সমস্যা একটু মনে হয় বেশি হচ্ছে, তাই না? আমার নিজেরই খারাপ লাগতেছে এটা শুনতে, যে আমার নিজেরই খারাপ লাগে যখন হচ্ছে আমি দেখি আমার স্টুডেন্টরা, বাট এটা একটা টেকনিক্যাল সমস্যা, তো ইনশাআল্লাহ সলভ করে ফেলাবে, এটাতে আসলে আমার কোনো হাত নাই বাবা। আমার যদি জাদু মন্ত্র থাকতো না তাহলে হচ্ছে গিয়ে তোমার সবকিছু ঠিক করে ফেলতাম সাথে সাথে। রিয়া, ঠিক আছে, ইনশাআল্লাহ একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এখন দেখো লাখ টাকার আর একটা প্রশ্ন, চুপ করে আস্তে আস্তে লিখে নাও, আস্তে আস্তে লিখে নাও। লাখ টাকার একটা প্রশ্ন দেখো, লাখ টাকার প্রশ্নের উত্তর দেখো, তরল ধাতুর নাম কি? বলো, তরল ধাতু, তরল ধাতুর নাম কি বলো? কে বলতে পারবা? তরল ধাতুর নাম কি? তরল অনেকগুলো আছে, ধাতু অনেকগুলো, ধাতু অনেক কিছু আছে। নাম নিব, নাম পড়ার আগেই চলে যাচ্ছে নাম, কিভাবে নাম পড়বো? অ্যাটসি, এ টিতে হচ্ছে অ্যাস্টাটিন, এ টিতে হচ্ছে অ্যাস্টাটিন, এটা কোনো ঢিউটিন না, অ্যাস্টাটিন। আর এই যে এসিতে হচ্ছে সেলেনিয়াম, সেলেনিয়াম, এটা মেনিয়াম না কিন্তু, এটা সেলেনিয়াম, সেলেনিয়াম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, তরল ধাতুর নাম। আরে ভেরি গুড, লাখ টাকার প্রশ্নের উত্তর বিজয়ী কে? বিজয় হচ্ছে সুমাইয়া, না সুমাইয়া না, কে 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 যা ZAR কে জানি কে, ইজাজ আনাস, তারপর হচ্ছে উজাই সামিয়া, অনেকে উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। এটা হচ্ছে এইচজি, এইচজি কে বাংলা দিয়ে বলা হয় মারকারি। কি কারকারি? এটা কি তরকারি? না, এটা কিন্তু তরকারি না, এটা হচ্ছে মার্কারি। বুঝতে পারছেন? একমাত্র একমাত্র তরল না, আরো আছে। আমাদের মোটামুটি জানতে হবে গ্যাস অধাতুর নামগুলো কি কি। এই যে লিখে দিছি, সবগুলোর নাম মুখস্থ রাখতে হবে না, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, অনেক কিছু আছে। ব্রোমিন তো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন তো হচ্ছে তরল, আর আয়োডিন তো হচ্ছে গিয়ে কঠিন। বুঝতে পারছো আমার কথা? পিক্স মানে কি? পিক্স, পিতে হচ্ছে ফসফরাস, ফসফরাস। এই জায়গার মধ্যে আই মানে হচ্ছে আয়োডিন, এই যে আই মানে হচ্ছে আয়োডিন, আয়োডিন। সি মানে হচ্ছে কার্বন, আর এস মানে হচ্ছে সালফার। এস মানে কি বললাম বাবা? এস মানে হচ্ছে সালফার। মানে এইগুলো এক একটা মৌলের নাম আসলে, ঠিক আছে, এক একটা মৌলের নাম। কঠিন নামগুলো সহজে মনে রাখার উপায়, আর কিচ্ছু না। তার মানে এই জায়গাটার মধ্যে সবগুলো মনে রাখতে গেলে কষ্ট আছে বাবা, অনেকগুলো আছে ওইখানে তোমাদের আউট অফ সিলেবাস। আমার ইন সিলেবাসের পড়াশোনার মধ্যে যে কয়েকটা দরকার সেই কয়েকটা দিছি বাবা, ওইগুলোর আসলে আলাদা কোনো হচ্ছে টেকনিক নাই, তো এই জন্য এই কয়েকটাই দরকার তোমাদের। এই জায়গার মধ্যে আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে হাইড্রোজেন, H2।
এটা মনে রাখো, 5টা মনে রাখো, আর দরকার নেই। হাইড্রোজেন, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, তরল ধাতু, ধাতুগুলোর নামের শেষে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আম। আমি আবারও রিপিট করতেছি, ধাতুর নাম এত বেশি আসলে এগুলো মনে রাখা একটু মুশকিল। ধাতুর নামের শেষে সবসময় আম পাবা। কি রকম? যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। বুঝতে পারছো আমার কথা? তারপরে হচ্ছে বেরেলিয়াম, বুঝতে পারছো? রুবেডিয়াম, সিজিয়াম, ফেরান্সিয়াম, বুঝতে পারছো? অ্যালুমিনিয়াম। সো এইটা মনে রাখবা সব সময় যে ধাতুগুলোর নামের শেষে সবসময় সুলতানা, রাফিয়া সুলতানা কি হয় বলতো বাবা? সবসময় আম হয়। গ্যাসীয় অধাতু কি 9টা? না, গ্যাসীয় অধাতু কয়টা? এই যে 6টা, আর একটা হচ্ছে 7টা। টোটাল অধাতুর সংখ্যা 18টা। তার মধ্যে কঠিন 6টা, তরল একটা, এখানে 7টা, আর বাকি কয়টা হবে? এই যে দেখো 11টা। 11টা হচ্ছে গ্যাসীয়। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, ফারিহা, নিশহাত, নিশরাত না নিশহাত ফারিয়া। আচ্ছা, এটা কি আমি স্কিপ করতে পারি? এটা কি আমি স্কিপ করতে পারি? স্যার কিভাবে, কি জানি কে একটা কি বললো, স্যার কিভাবে কি করব? হ্যাঁ, সেলেনিয়াম। কিছু কিছু বাবা মানে ব্যতিক্রম থাকবে বাবা, ব্যতিক্রম কিছু কিছু থাকবে। এখন ধরেন আমি আপনাদের মধ্যে মোটামুটি হচ্ছে গিয়ে তোমার যতটা সম্ভব যেভাবে টেকনিক্যালি বের করেছে ওইগুলো শিখাই দিচ্ছি। এর বাইরে যেইগুলো দরকার নেই সেইগুলো হচ্ছে গিয়ে তোমার মৌলের লেকচার শিটে 118টা হচ্ছে গিয়ে তোমার পেয়ে যাবা, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মতে ইনশাল্লাহ। ঠিক আছে, 11টা লেখার দরকার নেই, 118টা মৌলের লেকচার শিট চায়। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একটু বলবেন, বুঝছেন? আমি যখন শুনি না আমার স্টুডেন্ট গুলো খুব বেশি ভালো পরিমাণে বুঝতে পারছে, আমার ভিতরটা না একদম শান্তিতে ভরে যায়, শান্তি বর্ষিত হয়। সবাই আমাকে মনে রাখুক, তাহলে ধাতুর নাম মনে থাকবে। আরিয়ান সিয়াম, হ্যাঁ ভালো কথা, সিয়াম। আচ্ছা ঠিক আছে, আসেন আজকে আমরা যেইটা নিয়ে পড়াশোনা করব, প্রথমে একটা পার্ট নিয়ে কথা বলা দরকার। সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা স্টুডেন্টরা সহজে এমনি পড়াশোনা করতে চায় না। আমি আপনাদেরকে আবারও রিপিট করি, এই চ্যাপ্টারটা আমি ইনশাল্লাহ এমন ভাবে সুন্দর করে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। এটা আমার সাথে যদি খুব সুন্দর করে শেষ করেন আর কোনো চিন্তা থাকবে না। পোল দিব, পোল দিব, একটু পরে পোল দিব। আমরা তো এতক্ষণ বেসিক নিয়ে নাড়াচাড়া করতেছিলাম। Br2 মানে ব্রোমিন বুঝাইছে, ব্রোমিন। বি মানে হচ্ছে বোরন, ঠিক আছে? ঠিক আছে, বিতে হচ্ছে বোরন। এখন আসেন আমরা পুরো চ্যাপ্টারের পড়াশোনাতে চলে যাই। আমার এখানে একটা, আপনারা পারলে খাতা তো রাখবেন, পাশে বইটাও রাখবেন। খনিজ মলের জিনিসপত্র প্রথমে লিখতে দেয়া আছে, বাট একটা ওয়ার্ড সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আকরিক। হোয়াট ইজ দা আকরিক? দেখো, আকরিক সম্পর্কে জানা আমাদের খুবই প্রয়োজন। আকরিক কি আসলে? আমি সংজ্ঞা জানতে চাই না, আকরিকটা কি? হোয়াট ইজ আকরিক? আমি খুব মজা ভাবে আপনাকে আকরিকটা বুঝাতে পারি। আপনারা কি বুঝেন আকরিকটা কি? আকরিক কি আসলে? দেখেন, দেখেন, আমি আকরিকটা বোঝানোর জন্য একটা পেজের হেল্প নিব। দেখেন, আকরিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ধরেন জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক, দুই একটা ব্যতিক্রম থাকবে ইনশাল্লাহ। ভাইয়া প্র্যাকটিক্যাল ক্লাস ইনশাল্লাহ। ভাইয়া স্কিন আটকায় যাচ্ছে। ফ্লোরিন কি গ্যাসীয় অধাতু? হ্যাঁ ফ্লোরিন এফ, হ্যাঁ F2 আকারে থাকে। হ্যাঁ জিঙ্ক ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 10ম অধ্যায় থেকে পড়াচ্ছি। হ্যাঁ আগের বছর তো তরলের নাম ব্রোমিন বলছিলাম বাবা, এই বছরেও তো তরলের নাম ব্রোমিন বলছি। এই যে, এই যে অধাতু ব্রোমিন বলছি, এই যে তরল অধাতুর নাম ব্রোমিন। আর তরল ধাতুর নাম, তরল ধাতু, তরল ধাতুর নাম বলতেছে মার্কারি। এই যে তরল ধাতুর নাম বলতেছে মার্কারি, গত বছরেরটাই বলতেছি বাবা। এই যে আগের পেজ,
যারা যারা স্ক্রিনশট মারতে চান স্ক্রিনশট মেরে নিতে পারেন। ঠিক আছে, দেখো এখন আমরা আকরিক সম্পর্কে পড়াশোনা করতে যাব। ঠিক আছে, এখন শুনেন, আকরিক সম্পর্কে পড়াশোনা করতে গেলে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা গল্প বলতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝছেন। সেটা হচ্ছে, ধরেন আপনার একটা তাজমহল আছে, আপনার একটা বিশাল একটা বাড়ি আছে, ভালো করে বুঝছেন, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। ধরেন এটা আপনার একটা বাড়ি এবং আপনার একটা মহল, ভালো করে বুঝছেন, কিন্তু হারাই যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু হারাই যাবেন নয়তোবা। এই বাড়ি কিন্তু আপনার, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার একটা বাড়ি। এই বাড়িটার দেখেন ভালো করে লক্ষ্য করেন, এটা হচ্ছে আপনার একটা বাড়ি। এই বাড়ির মূল্য হচ্ছে 50 কোটি টাকা, বুঝছেন? 50 কোটি টাকা, 50 কোটি টাকা। এখন দেখেন আপনি খুবই খুশি, দেখেন এই গল্পটার পিছনে একটা কাহিনী আছে। দেখেন এই বাসাটা আপনার কত টাকা? 50 কোটি টাকা। আপনার কি আর কোনো চিন্তা আছে? নাই। খুবই ভালো কথা, আপনার একটা বন্ধু, আপনার একটা বন্ধু, এটা হচ্ছে আপনার বন্ধু এবং এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনি, দেখেন এটা হচ্ছে আপনি এবং এটা হচ্ছে আপনার বন্ধু। সো এখন খেয়াল করেন, আপনার বন্ধু এসে আপনাকে কিছু পরামর্শ দিল। পরামর্শটা হচ্ছে এরকম, বললো, বন্ধু তুই তো জানিস না তোর বাসার নিচে 500 কোটি টাকার গোল্ড আছে। 500 কোটি টাকার কি আছে বাবা বলো তো? গোল্ড আছে। এখন আপনি তো বললেন এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনি, ইউ, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ফ্রেন্ড, FRIEND, এটা হচ্ছে আপনার ফ্রেন্ড। এখন দেখেন ভালো করে লক্ষ্য করেন, আপনাকে এসে আপনার ফ্রেন্ড বললো, বন্ধু তোর বাসার নিচে কত? 500 কোটি টাকার গোল্ড আছে। তুলা, বন্ধু কি বলো, 500 কোটি টাকার গোল্ড? এ তো মাথা নষ্ট করা কাজ। কারণ বন্ধু বললো কি, দেখ এই বাসাটা যদি তুই ভেঙে ফেলিস, পুরো 50 কোটি টাকার বাসাটা যদি ভেঙে চুরমার করে ফেলিস, তারপরে যদি মাটি খনন করা শুরু করিস, তাহলে অবশ্যই তুই 500 কোটি টাকার গোল্ড পেয়ে যাবি। তুমি শুনে তো বললা, না থাক, বাসার নিচে যেহেতু গোল্ড আছে বাসার নিচেতেই থাক, সমস্যা নেই। পরে রাতে না গিয়ে আর ঘুমাইতে পারলেন না, আরে বন্ধুটা কি মিথ্যা বললো না সত্য বললো? যদি 500 কোটি টাকার গোল্ড পাই তাহলে তো একটা ব্যাপক ব্যাপার, আসলে এইটা তো আসলে মিস করা যায় না। পরে 3-4 রাত আপনি ঘুমাইতে পারলেন না। সো পরবর্তীতে আপনি কি করলেন? বলেন, আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আমার 50 কোটি টাকার বাড়িটা ভেঙে ফেলবো, ভেঙে ফেলে মাটির নিচে 50 কোটি টাকার গোল্ড উঠায় নিয়ে আসবো। আপনি দৃঢ় সংকল্পবদ্ধ, ইয়েস আমি এবার 500 কোটি টাকার গোল্ডের মালিক হবই হব। চলেন দেখি নেক্সট গল্পে কি হয়। দেখেন ইন্টারভালের পরবর্তীতে দেখেন যে আপনি বাড়ি টাড়ি সব ভেঙে ফেলছেন বা একদম ভেঙে চুরমার করছেন। চুরমার করার পর বাড়ির নিচে এসে দেখেন আপনি গোল্ড পাইছেন, আপনি গোল্ড পাইছেন, বাট সেই গোল্ডটা পাইছেন 50 টাকার। সেই গোল্ডটা কত টাকার? 50 টাকা। দেখেন আপনার লস কত টাকা গেল? 50 কোটি টাকা। 50 কোটি টাকার বাড়ি ভাঙে আপনি 50 টাকার গোল্ড পাইছেন। আপনার বন্ধু তো দেশে নাই, সে গাড়িতে করে প্লেনে করে পালাইছে, সে অন্য দেশে পালাইছে, যে তুমি যদি তারে পাও তারে একদম পৃথিবী থেকে একদম মানে ভেনিশ করে দিবা, এরকম অবস্থা মনের মধ্যে। কি রে মাটি খুললাম, কিন্তু 500 কোটি টাকা কেন? 50 টাকার মাত্র মানে হচ্ছে গিয়ে তোমার গোল্ড পাওয়া হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ভালো করে লক্ষ্য করেন যে কি হইলো, এই জায়গাটার মধ্যে হইলোটা কি? আপনি লস করলেন। আপনি কি করছেন? লস করছেন। তার মানে আপনার যদি লস হয় তখন সেটাকে আসলে আকরিক বলা হবে না। তাহলে আকরিক জিনিসটা কি? আকরিক জিনিসটা হচ্ছে, যদি আপনার বন্ধুর কথা মতো আপনি এই জায়গার মধ্যে লাভ করতেন, মানে 500 কোটি টাকার কথা বলছেন, আপনি 500 কোটি টাকা পাইছেন এবং আপনি লাভবান, আপনি 50 কোটি টাকা খরচ করে 500 কোটি টাকা পেয়ে গেছেন, মানে আপনি মাটি খুঁড়ে মাটি উত্তোলন করে
বুঝছেন, মাটি উত্তোলন করে আসলে আপনি 50 কোটি টাকা পাইছেন, মানে আপনি লাভজনক হইছেন, আপনি ধনী হয়ে গেছেন, আপনি করোড়পতি হয়ে গেছেন। হ্যাঁ, কোন হো গেয়া করোড়পতি। এই যে আকরিক হচ্ছে লাভজনক ভাবে যদি আপনি মাটির তল থেকে লাভজনক ভাবে মাটির নিচ থেকে খনিজ সম্পদ উত্তোলন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা গেছে? আকরিক নিয়ে কোনো প্রশ্ন আছে আর বলেন? ধরেন 50 টাকার গোল্ড বলতে 50 টাকার গিয়ে লোহা পাইছে, গোল্ড পায় নাই। নেটের ইস্যু হচ্ছে, নিজেকেই শুনে খারাপ লাগতেছে। বইয়ের প্রথম পেজটা খুলবেন, খনিজ মলের আগে পরে সবই পড়ানো হবে ইনশাল্লাহ, এটা নিয়ে পেনিক হইেন না। করোড়পতি মানে কোটিপতি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানের মধ্যে প্রশ্নটা হচ্ছে এরকম, এখানের মধ্যে প্রশ্নটা হচ্ছে এরকম, দেখেন ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে খনিতে আকরিকের সাথে বালি, পাথর, কাদামাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ অপদ্রব্য বা ভেজাল হিসেবে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, আকরিক তাহলে কি? মাটির নিচ থেকে আপনি যদি সোনা উত্তোলন করেন তাহলে সোনা হইতে পারে আকরিক, তারপর হচ্ছে রূপা হইতে পারে আকরিক, মাটির নিচ থেকে আপনি লাভজনক ভাবে তুললেন, অথবা তেল হইতে পারে, যে কোনো তেল হইতে পারে আকরিক। আমার কথা কি বুঝতে পারছেন? সোনা হইতে পারে, রূপা হইতে পারে, তেল, যে কোনো কিছু আসলে আকরিক হইতে পারে। সো এই যে এইগুলোর সাথে ভালো করে বুঝেন, এই যে গোল্ড বা রূপা, সিলভার, বিভিন্ন রকম অয়েল, এইগুলোর সাথে যদি বালি, পাথর, কাদা, অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ অপদ্রব্য বা ভেজাল হিসেবে থাকে, তখন আসলে ওই যে ভেজাল পদার্থটা যে আছে, অপদ্রব্য মানে হচ্ছে ময়লা। গল্প বলবানি এখন, বলবানি, গল্প শেষে বলবানি এখন। অপ্রয়োজনীয় বা অপদ্রব্য কথাটার অর্থটা হচ্ছে ময়লা, 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 ঠিক আছে? কি? ময়লা। সো অপদ্রব্য বা ভেজাল হিসেবে থাকে। তার মানে গোল্ডের সাথে, ধরেন আপনাকে যদি আমি বলি যে আপনি 2 কেজি গোল্ড আমাকে দেন, এবং 2 কেজি গোল্ডের সাথে আপনি যদি 1 কেজি ধরেন হচ্ছে কাদামাটি মিশাই দিলেন, তাহলে কাদামাটিটাকে আমি ময়লা বলবো না? অবশ্যই তো আমি ময়লা বলবো। তাহলে এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে অপদ্রব্যটা হচ্ছে ময়লা বা ভেজাল। যেমন ওই যে আছে না যে মাঝে মাঝে হচ্ছে গিয়ে তোমার গোল্ড বিক্রি করতে গেলে তখন বলে না যে গোল্ডের সাথে আসলে বিভিন্ন রকম হচ্ছে ভেজাল জিনিস দিয়ে দেয়। আসলে কি সাউন্ড প্রবলেম? ভয়েস কি শোনা যাচ্ছে না কারো? বলতেছে ভয়েস শোনা যায়।
দেখো তো এবারে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা কি এবার ঠিকঠাক মতো শুনতে পারতেছ, এবার কি আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছ, এবার এবার বলো তো। আচ্ছা কই দেখি, অল ক্লিয়ার তো বাবা, আমি ক্লাস শুরু করি। কি অবস্থা, আমি নিজে অনেক বেশি ফেড আপ এটার উপর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আবার পড়াশোনাতে চলে যাই, ঠিক আছে। হ্যাঁ এটা একটা টেকনিক্যাল সমস্যা ছিল। আচ্ছা এখন আমরা যেই জায়গাটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে, আমি আবারও রিপিট করতেছি, বলেন তো দেখি পৃথিবীর বুকে কোন মৌলটা সব থেকে বেশি পাওয়া যায়, ভালো করে বুঝছেন। পৃথিবীর বুকে সব থেকে বেশি কোন মৌল পাওয়া যায়, আমি যৌগের কথা বলিনি, আমি মৌলের কথা বলছি। দেখেন সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি দুনিয়ার বুকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেই দিকেই যান না কেন সব থেকে বেশি পাওয়া যায়, আমার সাথে লিখে নিবেন, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন, আমার সাথে লিখে নেন। সব থেকে বেশি কোনটা পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের পরিমাণটা কত, আসলে মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 46%, ওই 46 দশমিক কত, অত কিছু আসলে মুখস্থ করতে হবে না। এর পরবর্তীতে আসলে অক্সিজেনের পরবর্তীতে যেই জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হয় সিলিকন, সেটাকে কি বলা হয়, সিলিকন, এগুলো একটু লিখে নিবেন, সিলিকন। সেটাকে কি বলা হবে বলতো, সিলিকন। বলেন তো দেখি এইখানের মধ্যে ভালো করে লক্ষ্য করেন তো, সিলিকনের পরিমাণটা আছে দুনিয়ার বুকে হচ্ছে 28%, 28%। এগুলো একটু লিখে ফেলবেন বাবারা, এটা একটু লিখে ফেলবেন। 46%, তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আমি পার্সেন্টের পরে পয়েন্ট গুলো দিচ্ছি না, অ্যালুমিনিয়াম, আচ্ছা আমি অ্যালুমিনিয়াম এগুলো আমি হচ্ছে ইয়া দিয়ে লিখে দিই, হ্যাঁ। তার পরবর্তীতে আছে আসলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজটা কত, 8.25, ধরেন হচ্ছে 8% এর আশেপাশে, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে আয়রন আছে, আয়রন, আয়রন মানে কি, আয়রন মানে হচ্ছে লোহা, 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 দুনিয়ার বুকে যে লোহা ইউজ করে না সেটা, এবং এই আয়রনটার পার্সেন্টেজ হচ্ছে অ্যারাউন্ড 5% বা 5.5%, 5.6% এরকম ধরা হয়। এর পরবর্তীতে হচ্ছে আয়রনের পরে যদি আপনি ধরেন তার পরবর্তীতে আছে সোডিয়াম, এর পরবর্তীতে আছে ম্যাগনেসিয়াম, এর পরবর্তীতে আরো অনেক মৌল আছে, বাট এইগুলো আসলে পড়ার কোনো প্রয়োজন হয় না। এর পরবর্তীতে আছে আসলে পটাশিয়াম। সো এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর বুকে অথবা 27%, ওই সমস্যা নাই বাবা, ওই আশেপাশে, এটা হচ্ছে একদম লেটেস্টটা, বইয়ের মধ্যে যেহেতু 27% লিখে আছে কোনো সমস্যা নেই, আপনি 27% নেন। বাট লাস্ট আপনি হচ্ছে গিয়ে তোমার যদি লেটেস্টটার কথা বলেন, বইয়ের মধ্যে 27%, তো আপনি গুগলে অথবা বিভিন্ন ক্রোমে যদি আপনি হচ্ছে গিয়ে লেটেস্টটা দেখেন তাহলে আপনি দেখবেন সেটার পরিমাণ, সিলিকনের লেটেস্ট পরিমাণটা হচ্ছে 28%, হ্যাঁ 28% লেটেস্ট, আপনি গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন সিলিকনের পরিমাণ আসলে কত পার্সেন্ট, হ্যাঁ। সুতরাং হচ্ছে এটা নিয়ে কনফিউশনের কিছু নাই, 27% যায়, ওই 28% থাকে, একদম কাছাকাছি, ঠিক আছে। কোনো সমস্যা নাই। এখন সব থেকে বেশি কে আছে দুনিয়ার বুকে, সব থেকে বেশি, সব থেকে বেশি হচ্ছে অক্সিজেন, সব থেকে বেশি, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এখন আমাকে একটা কথা বলেন তো, অক্সিজেনটা কি ধাতু নাকি অধাতু, বলেন, নাকি অপধাতু, বলেন, বলেন অক্সিজেনটা কি, বলেন অক্সিজেনটা আসলে কি এটা বলেন তো, অক্সিজেনটা কি ধাতু, অধাতু, না অপধাতু, নাকি কি, আমাকে বলেন অক্সিজেনটা আসলে কি, আমাকে বলেন।
দশম অধ্যায়ের একদম পেজ 1 থেকে পড়াচ্ছি বাবা। এই যে দশম অধ্যায়টা খুলবেন, খোলার পরবর্তীতে ফার্স্ট পেজে এইগুলো পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে অক্সিজেনটা কিন্তু একটা সরেয়তে অক্সিজেনটা হচ্ছে অধাতু। পরীক্ষার মধ্যে এইটাও প্রায় চলে আসে, পৃথিবীর বুকে সব থেকে বেশি পরিমাণ যেই উপাদানটা আছে সেটা কি ধাতু নাকি অধাতু নাকি অপধাতু। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তার পরবর্তীতে সিলিকনের কথাবার্তা যদি আমি বলি, সিলিকনটা কি বলেন তো? একটু আগে পড়াইছিলাম, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। তার মানে ওই যে জি স্যার আসেন, মনে আছে? জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, সবগুলো ছিল অপধাতু। তাহলে সিলিকন একটা কি বলতো বাবা? সিলিকন একটা হচ্ছে অপধাতু। এগুলো মনে রাখতে হবে কিন্তু। অ্যালুমিনিয়ামের লাস্টে যেহেতু আম আছে, এটা হচ্ছে ধাতু। তার মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঠান্ডা মাথায়, পৃথিবীর বুকে সব থেকে বেশি ধাতু কোনটা, সব থেকে কোন ধাতুটা বেশি পাওয়া যায়, আমি আবার রিপিট করতেছি, কোন ধাতু বেশি কোনটা উত্তর হবে বলেন? অ্যালুমিনিয়াম, ভেরি গুড। কথা কি বোঝা গেছে? ধাতু হচ্ছে, তার পরবর্তীতে আয়রন। মানে কি আয়রনটা কি কে বলতে পারবা? আয়রনটা হচ্ছে ধাতু। এই যে আয়রনের আসল নাম হচ্ছে ফেরাম। কি বললাম? ফেরামের লাস্টে কি আছে? আম একটা ভাব আছে না ফেরামের লাস্টে, তাই সেটা হচ্ছে ধাতু। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এইগুলোও ধাতু। এখন আমার আরেকটা প্রশ্ন আসতে পারে, সোডিয়াম সব থেকে বেশি কোথা থেকে পাওয়া যায়? দেখেন প্রশ্নটা এরকম, দেখেন আমার সাথে একটু লিখে নিবেন। এই যে দেখো, সোডিয়াম সব থেকে বেশি কোথা থেকে পাওয়া যায়? কেউ উত্তর দিতে পারবা? সোডিয়াম সব থেকে বেশি কোথায় থেকে পাওয়া যায়, বলতে পারবা? অ্যান্সার হচ্ছে, আপনারা কি কখনো লবণ খাইছেন? লবণ তো খাইছেন সবাই। লবণের সংকেতটা কি? লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে, সোডিয়াম ক্লোরাইড লবণ থেকে সব থেকে বেশি সোডিয়াম পাওয়া যায়। এই যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা কি, একটা হচ্ছে লবণ। সোডিয়াম ক্লোরাইড একটা কি বলতো? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি, লবণ। সোডিয়াম ক্লোরাইড কি বললাম? লবণ। সমুদ্র থেকে হাঁপাই গেছে, আমার মাথা ধরে গেছে চিল্লায় কথা বলতে বলতে। অনেকদিন পর আসলে ক্লাসে আসা তো। কথা কি বুঝতে পারছেন আপনারা? কথা বুঝতে পারছেন? সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় সমুদ্রে, সোডিয়াম ক্লোরাইড সমুদ্রে পাওয়া যায়, তাহলে সোডিয়ামও পাওয়া যায় সমুদ্র থেকে বেশি। ঠিকই আছে উত্তর। আপনারা তো অনেক ট্যালেন্টেড। এটা আমি একটু ইয়া করলাম, এই যে এই জায়গাটার মধ্যে দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে 46.6%, এটা 27.72%। এই যে এইগুলোর পার্সেন্টেজ দিয়ে দিছে। এখন আমরা একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে শিলা, এগুলো জিনিস পরে পড়বো আমরা একটু। সো আমরা এমসিকিউ বলো তো, এটার উত্তরটা কি হবে? সাদা মাটির পাহাড় আমি প্রথমে বলছিলাম, চলো সাদা মাটির পাহাড় কোথায় বেশি পাওয়া যায় বলো? এটার উত্তরটা একটু আগেই হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম আসলে। সো ক্লাসের প্রথমেই দিয়ে দিয়েছি, আপনারা আশা করি কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে ফেলো। সব থেকে কি, দুর্গাপুর, বিজয়পুর, সোমপুর, রবিপুর, বিজয়নগর, সবগুলো লাস্টে দেখো পুর আর পুর, দিনাজপুর, দুর্গাপুর, বিজয়পুর, সোমপুর। দেখেন তো সব থেকে বেশি কি হবে? ভেরি গুড, যারা যারা উত্তর দিচ্ছ, সব থেকে বেশি অবস্থিত আছে আসলে কোথায় বলো তো?
বিজয়পুরে, তাই না? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, সব থেকে বেশি বিজয়পুরে আছে। ভেরি গুড। বলো তো পৃথিবীর উপরিভাগের মাটির আবরণকে কি বলা হয়? খুবই ভালো প্রশ্ন। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। আমার আজ খুবই সুন্দর, আমার মাথার মতো হয়ে গেছে, টাক মাথার মতো। সো এই যে পৃথিবীর উপরে যে তুমি হাঁটাফেরা করো না, চলাফেরা করো না, যে মাটির উপরে চলাফেরা করো, ধরো এটা পৃথিবীর উপরে মাটি, তুমি এই মাটির মধ্যে হাঁটাহাঁটি করতেছো, এই মাটিটাকে আসলে একটু সুন্দরভাবে কি বলা যেতে পারে? মাটিটাকে একটু সুন্দরভাবে বলা যেতে পারে কি বলো তো? শিলা, ভূপৃষ্ঠ, নাকি ভূত্বক? কি বলা যেতে পারে বলো? এটার উত্তর কি হবে? সবসময় মনে রাখবা, মাটির উপরিভাগের যে আবরণটা আছে, এই আবরণটাকে আমরা বলবো ভূত্বক। কি বলবো? ভূত্বক। এটা মনে রাখতে হবে। মাটির উপরের যে আবরণ, সেটাকে আমরা কি বলবো? সবসময় মনে রাখবা, মাটির উপরিভাগের আবরণটাকে আমরা বলবো ভূত্বক। কথা বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে ভূত্বক। আচ্ছা, ভূত্বকের প্রধান উপাদান দুইটা কি কি? এটা একটু আপনারা একটু মাথায় বুদ্ধি করে বের করেন তো। কুইজটা শুরু হয়ে যাচ্ছে, আপনারা কিছুক্ষণের মধ্যে কুইজটা ডান করে দেন। দেখি কারা কত পার্সেন্ট উত্তর দিছে।